কেমন লাগছে। বিকেল শেষ হয়ে সবে সন্ধ্যা নামবো নামবো করছে। হিমেল বাতাসে চারিদিক ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। রহিমপুর গ্রামে সন্ধ্যা নামবার সময় চারিদিকে এক অদ্ভুত স্তব্ধতা বিরাজ করে। বড় বড় শিমুল গাছের ডালগুলো হাওয়ায় দুলছে, যেন অন্ধকারের মধ্যে থেকে কোনো অস্পষ্ট হাত ইশারা করে ডাকছে। সেই নিস্তব্ধ গ্রাম্য পথ ধরেই একা একা স্কুল থেকে বাড়ি ফিরছে বিলু। কখন যে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে তা বোঝাই দায়। তার উপর বাবা অসুস্থ, তাই বিলু চলছে বেশ জোরে জোরে পা চালিয়ে। বাড়ি ফিরেই বিলু চটপট বাবার কাছে উপস্থিত হলো। বিলুর বাবা মধু বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। শরীর এখন কেমন আছে বাবা? ওই একরকমই বাবা। আচ্ছা বিলু, তোকে একটা কাজ করতে হবে। তোকে কাল একবার নবাবগঞ্জে হেমেন কবিরাজের কাছে যেতে হবে। আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আর ব্যথাটা এতই বেড়েছে যে হাটেও কদিন যাওয়া আসা করতে খুব কষ্ট হচ্ছে। নবাবগঞ্জ মানে ওই ইছাপুরে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই। আমার সাথে তো কয়েকবার তুই আগে গেছিস ওখানে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি আমাদের গ্রামের কবিরাজ মশাইয়ের থেকে যে ওষুধ নিলে তা খেয়ে তোমার কোনো উপকার হয়নি? ওই কদিন একটু কম ছিল, তারপর যেই কে সেই। বরং হেমেন কবিরাজের ওষুধটাই ভালো কাজ দিচ্ছিল। আমাকে কবিরাজ মশাই বলেও ছিলেন টানা 3 মাস খেলে একদম ঠিক হয়ে যাবে। তা বাবা, তুই কালকে যেতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাইলে সকাল সকাল বেরিয়ে পড়িস বাবা, নয়তো সন্ধ্যা নামবার আগে ফিরতে পারবি না। আর ওদিকার পথঘাটও তো খুব একটা ভালো না। আচ্ছা মা, ঠিক আছে, সকাল সকালই বেরিয়ে পড়ব, তুমি চিন্তা করো না। নাও নাও, এবার কিছু খেতে দাও তো, খুব খিদে লেগেছে। হ্যাঁ বাবা, বস, আমি ভাত বাড়ছি। সেদিন খেয়ে নিয়ে বিলু তাড়াতাড়ি শুয়ে পড়ে। অনেক ভোরে বেরোতে হবে ওর। সকালের আলো ফুটতে ফুটতেই বিলু বেরিয়ে পড়ে নবাবগঞ্জের দিকে। কিন্তু সেদিন সকাল থেকেই যেন আকাশের মুখ ভার। আকাশের চারিপাশে কেবল কালো মেঘ ঢেকে রয়েছে। দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় বিলুর বাবা বললেন, আজকের দিনটা না হয় বাদ দে বাবা, আকাশের অবস্থা ভালো নয়, আর তার মধ্যেই অতটা পথ যাওয়া আসা আছে। না না বাবা, ও কিছু হবে না, কবিরাজ মশাইয়ের থেকে ওষুধ নেব আর চলে আসব, কতই বা সময় লাগবে। আসলে বাবাকে অমন অসুস্থ দেখে বিলু আর চুপ করে বসে থাকতে পারেনি। কত তাড়াতাড়ি ওষুধ এনে বাবাকে সুস্থ করবে, এটাই কেবল ভাবছিল। সেই ভাবনা নিয়েই বিলু যখন ইছাপুরের নবাবগঞ্জ ঘাটে পৌঁছালো, তখন দুপুর গড়িয়ে গেছে। আকাশের অবস্থা তখন ভয়ঙ্কর দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। বৃষ্টি শুরু না হলেও বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে। বৃষ্টি আসা তখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।
নৌকো পার হওয়ার সময় মাঝিরা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। খুব জোরে জল আসতেছে, মনে হয় না আর বেশি সময় নৌকো চালানো যাবে। নৌকো নিয়ে জলে বেশি সময় থাকলি আজ বিপদ আছে। চলতালি শিগগির নোঙর করি ঘরে ফিরে যাই। এখন ভালোই ভালোই ঘাটে পৌঁছতে পারলে হয়। মাঝিদের কথা শুনে বিলুর কপালে চিন্তার ভাঁজ পড়ে। যাই হোক, সেই চিন্তা নিয়েই কোনো রকমে নদী পার হয় বিলু। এরপর ক্রোশ 2 পথ হেঁটে হেমেন ব্রিজের বাড়ি উপস্থিত হলো বিলু। সেখানে গিয়ে দেখে আগের থেকেই বেশ অনেক রুগী সেখানে উপস্থিত। যখন ওর পালা এলো তখন বিকেল হয়ে গেছে। হেমেন ব্রিজ বিলুকে দেখেই চিনে ফেললেন। এ কি বাবা বিলু, তুমি আজ এই দুর্যোগের দিনে বাড়ির সবাই কুশল তো? না কবিরাজ দাদু, বাবা ভালো নেই, ব্যথাটা খুব বেড়েছে। সে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কিন্তু এমনিতেই আকাশের অবস্থা ভালো নয়, আর তার উপরে অতটা দূর থেকে এসো। আগে আমাকে এসে বলবে তো, তাহলে তোমাকে আগে ছেড়ে দিতুম। যা হোক, বলো বাবার এখন কি অসুবিধে হচ্ছে? এরপর বাবার সব সমস্যার কথা বিলু কবিরাজ মশাইকে জানায়। হেমেন কবিরাজ সব শুনে ওষুধ দিয়ে দেন, আর তা কিভাবে খেতে হবে সব বিলুকে বুঝিয়ে বলে দেন। ওষুধ নিয়ে যখন বিলু কবিরাজের বাড়ি থেকে বেরোবে তখন বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এ তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তুমি এর মধ্যে যেতে পারবে না বাবা। এখন এখানেই বসো, বৃষ্টি কমলে পরে বেরিও। বিলু বুঝতে পারে আজকে ওর আর তাড়াতাড়ি বাড়ি ফেরা হবে না। বাবা মা নিশ্চয়ই খুব চিন্তা করবেন। কি যে বৃষ্টি শুরু হলো, ছেলেটা আমার এই দুর্যোগে কি করছে কে জানে। কতবার বারণ করলাম, কিছুতেই শুনলো না ছেলেটা। এখন ভালোই ভালোই বাড়ি ফিরলি হয়। বৃষ্টি যখন থামলো তখন রাত হয়ে গেছে। কবিরাজ দাদু, এখন আমি আসি। আজ রাতটা এখানেই থেকে যেতে পারতে বাবা। এই বৃষ্টির রাতে নৌকো পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। না না দাদু, আমি বাড়িতে না ফিরলে বাবা মা খুব চিন্তা করবে যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে আর আটকাবো না। চলো, আমিও যাচ্ছি তোমার সঙ্গে, তোমাকে নৌকার ঘাটে পৌঁছে দিয়ে আসি। না না কবিরাজ দাদু, আপনাকে অতটা যেতে হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি এই টর্চখানা সঙ্গে রাখো, রাতের অন্ধকারে পথে যেতে সুবিধে হবে।
কবিরাজ মশাইয়ের বাড়ি থেকে যখন বিলু বেরোয় তখন বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, সঙ্গে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছিল। ঘরে যেতে গিয়েও কবিরাজ মশাই থমকে দাঁড়ালেন। এই তো ফাল্গুনের বৃষ্টিতেই শালমণি লতায় ফুল আসে। শালমণি বাতের ব্যথার মহৌষধি। যাই গিয়ে দেখি কটা তাজা ফুল পাই কিনা। কবিরাজ মশাই যেই না বাড়ির বাইরে দুপা বাড়িয়েছেন, অমনি আকাশ চিরে বাজ পড়ল তার বাড়ির উঠোনে। মুহূর্তেই ঝলসে গেল কবিরাজ মশাইয়ের গোটা শরীরটা। কিন্তু এসব কিছুই জানতে পারল না বিলু। সে তখন পা চালিয়ে চলেছে নবাবগঞ্জ ঘাটের দিকে। যখন বিলু নদীর ঘাটে পৌঁছায় তখন চারিদিক একেবারে খাঁ খাঁ করছে। নদীর অবস্থা একদম বদলে গেছে। জল যেন একেবারে থই থই করছে। ঘাটে বাঁধা নৌকাগুলো কেবল এপাশ থেকে ওপাশ দুলছে, যেন মনে হচ্ছে এখনই দড়ি ছিঁড়ে যাবে আর সেগুলোকে এক নিমেষে গিলে খাবে নদী। ফাঁকা ঘাটে তখন কেবল অবিরাম ঝিঝি আর শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কোনো দিকে কোনো মাঝির সন্ধান নেই। যা ভয়টা পেয়েছিলাম ঠিক তাই হলো। এমন দুর্যোগের রাতে নদীতে আর নৌকো নামবে না মনে হয়। আর নামবেই বা কী করে? কোনো মাঝিকেই তো চোখে পড়ছে না। বেশ অনেকটা সময় অপেক্ষা করবার পর বিলু ঠিক করে রাতটা কবিরাজ মশাইয়ের বাড়িতে কাটিয়ে ভোরে বাড়ির পথে রওনা দেবে। বিলু আবার ফিরতি পথে কবিরাজ মশাইয়ের বাড়ির পথেই রওনা হয়। কিছু পথ পেরিয়ে আসার পর বিলু বুঝতে পারে সে যেন একা নয়, কোনো কিছু যেন ওর পেছনে পেছনে আসছে। ভয়ে সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে বিলুর। বারবার পিছন ফিরে তাকাতে তাকাতে কোনো রকমে পা চালিয়ে হাঁটতে থাকে বিলু। কিন্তু ততক্ষণে সেই বীভৎস ছায়া মূর্তিগুলো ঘিরে ফেলেছে তাকে। হঠাৎই পেছন থেকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। আতঙ্কে দিশেহারা বিলু কি করবে বুঝে উঠতে পারে না। ভয়ঙ্কর সব ছায়ামূর্তিরা ওকে ঘিরে ধরে দাঁড়িয়ে বিকৃত হাসি হাসছে। মৃত্যু যেন ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে বিলুর দিকে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে বিলু। এটাই হয়তো ওর জীবনের শেষ দিন। মায়ের কথা মনে পড়তে থাকে ওর। এরপরই হঠাৎ একটা গম্ভীর আওয়াজে চোখ খোলে বিলু। তাকিয়ে দেখে কবিরাজ মশাই দাঁড়িয়ে আছে ওকে আড়াল করে। খবরদার, আর এক পায়ে গিয়েছিস তো বিপদ আছে তোদের। বিলু আমার নাতির মতো, ভুল করে ওর গায়ে হাত লাগাবি না। চলে যা, সব চলে যা এখান থেকে। কবিরাজের কথা শুনে সেই বিকৃত ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে বিলীন হয়ে গেল বাতাসে। যাও যাও বাবা বিলু, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বিলুর দেহে যেন
প্রাণ ফিরে আসে। ব্যাগটা কুড়িয়ে নিয়ে সামনে তাকিয়ে ও দেখে কেউ কোথাও নেই। রাতের জঙ্গলে তখন কেবল শেয়াল আর ঝিঝি পোকার ডাক। চারিদিকে চোখ ঘোরাতেই বিলু দেখতে পায় সামনের মেঠো পথ ধরে হন্তদন্ত হয়ে হেঁটে চলে যাচ্ছেন কবিরাজ মশাই। বিলু চিৎকার করে ডাকতে থাকে, কবিরাজ দাদু, ও কবিরাজ দাদু, একবার দাঁড়াও, ও কবিরাজ দাদু। বিলুর ডাক কানে আসতেই এক ঝটকায় পুরনো চেহারায় ফিরে যান কবিরাজ মশাই। এ কি বিলু, তুই এখনো বাড়ির দিকে যাওনি? না, তার যেতে পারলাম কই দাদু। নৌকোর ঘাটে গিয়ে দেখি একটাও নৌকো নেই। তাই তো ঠিক করলাম আজ রাতটা আপনার বাড়িতেই থাকবো। তা এখন আপনি কোথায় যাচ্ছেন? তা বেশ, তুমি আমার বাড়িতে যাও, আমি আমি এখন রোগী দেখতে যাচ্ছি। চলুন না, আমিও আপনার সাথেই যাচ্ছি, একসাথেই বাড়িতে ফিরবো। না 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 বাবা, তুমি আমার বাড়িতে যাও, আমার আর ফেরা। ও কিছু হবে না, চলুন না। আচ্ছা, যেতে যখন চাইছো তবে চলো আমার সঙ্গে। কবিরাজ মশাই আগে আগে আর বিলু তার পিছনে পিছনে যেতে থাকে। না না, টর্চ লাগবে না, তুমি কেবল আমার পিছনে পিছনে এসা, তাহলেই হবে। আপনি এখন কি কারো বাড়িতে যাচ্ছেন কবিরাজ দাদু? না না, আমার কবিরাজখানাতে যাচ্ছি। আজ রাতে ওখানে অনেক রোগী আসবে, অনেক রোগী দেখতে হবে, অনেক রোগী। ও আচ্ছা আচ্ছা। অনেক রাতে রোগী আসবে, তোমাকে অনেক সময় বসে থাকতে হবে কিন্তু। ওই জন্যই বলছিলাম তুমি আমার বাড়িতে চলে যাও, চলে যাও। ওতে কিছু সমস্যা হবে না দাদু। কবিরাজ মশাই আর কথা বাড়ালেন না। কিছু সময় পর একটা পুরনো ভাঙা পোড়ো বাড়িতে উপস্থিত হলো ওরা দুইজন। এই বাড়িতে কোনো রোগী আসবে তা ভেবে বিলু অবাক হলো কিছুটা। কবিরাজ মশাই দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি বাইরের এই বেঞ্চিটাতে বসো, আমার রুগীরা অনেক রাত করেই আসবে। আচ্ছা ঠিক আছে দাদু। কবিরাজ মশাই ঘরের ভিতরে ঢুকতেই ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। বিলু বেঞ্চিতে বসে রইল। কবিরাজ মশাই যে ঘরে ঢুকেছিলেন সেখানে কোনো আওয়াজ নেই। বসে থাকতে থাকতেই বাইরের ঠান্ডা বাতাসে বিলুর কখন যেন চোখ লেগে আসে। কিছু সময় পর একটা অদ্ভুত আওয়াজে বিলুর ঘুম ভাঙে। আওয়াজটা আসছে যে ঘরে কবিরাজ মশাই ঢুকেছিলেন সেখান থেকেই। কবিরাজ মশাই, আজ থেকে রোজ আসবেন তো আপনি? এখন থেকে তো তোদেরকেই দেখতে হবে। আপনি আছেন বলে আমাদের আর কোনো অসুবিধে হবে না। বিলু কৌতূহল দূর করতে ভাঙা জানলা দিয়ে ঘরের ভিতর তাকায়, আর ভেতরের দৃশ্য দেখে এক ঝটকায় যেন শিউরে ওঠেও। ঘরের ভিতরে এদিকে ওদিকে বসে আছে যেসব রোগী, তারা আর যাই হোক কোনো জীবিত মানুষ নয়। কারোর শরীরে মাথা নেই, তো আবার কারো শরীর যেন আধ খাওয়া। আচ্ছা কবিরাজ মশাই, আমার আমার এই কাটা হাতটা ঠিক হবে? আমার আমার মাথাটা সোজা করে দিন না কবিরাজ মশাই।
আমার শরীরের এই নিচের অংশটা আলগা হয়ে গেছে, সেটা লাগানো যাবে কবিরাজ মশাই? আরে আরে, তোরা চুপ কর, চুপ কর। সব এক এক করে হবে খানি, সব হবে। ঘরের ভিতরের এই দৃশ্য দেখে হাত পা ঠান্ডা হয়ে যায় বিলুর। সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যায় মাটিতে। আর তারপরেই তার নজর যায় সেই ভাঙা বাড়িটার চালের দিকে। একটা পুরনো সাইনবোর্ডে লেখা রয়েছে নবাবগঞ্জ মর্গ। বেলু নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় সেখান থেকে। কতটা সময় দৌড়েছিল ঠিক নেই। হঠাৎ কাদাতে পা পিছলে মাটিতে পড়ে অচৈতন্য হয়ে যায় বিলু। বিলুর যখন চেতনা ফেরে তখন দিনের আলো ফুটেছে। কিছু মানুষ ওর দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রয়েছে। আমি কোথায়? কবরেজ দাদু কোথায়? কোন কবিরাজ বাবা? হেমেন কবরেজ। কবিরাজ মশাই তো কাল বিকালে বজ্রপাতে মারা গেছেন বাবা। মারা গেছেন কাল বিকেলে? হ্যাঁ বাবা, উনার বাড়ির উঠানে বাজ পড়েছিল। বিলু বুঝতে পারে সে কাল সন্ধ্যার পর যা কিছু দেখেছে সবই মৃত্যুর অতল থেকে উঠে আসা কবরেজ মশাইয়ের আত্মার কাহিনী। বিস্ময় অভিভূত বিলুর মুখে কথা আটকে যায়। কবরেজ মশাইয়ের দেওয়া বাবার অসুখের ওষুধ তখনও তার কাছেই রয়েছে। ওষুধটা হাতে নিয়ে নবাবগঞ্জের নদীঘাটের উদ্দেশ্যে